আজকে নিউমোনিয়া নিয়ে কথা বলবো। তো নিউমোনিয়ার আমরা খুব সংক্ষিপ্তভাবেই বলবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার, রোগী ডায়াগনোসিস করার জন্য দরকার এবং চিকিৎসা দেওয়ার দরকার। তাহলে একটা হলো যে নিউমোনিয়া রেসপিরেটরি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ডিজিজ। ডে টু ডে লাইফে আমাদের সোসাইটিতে, কমিউনিটিতে প্রচুর রোগী আমরা পাই, যাদেরকে আমরা আউটডোর বেসিসে চিকিৎসা দিই। আবার কাউকে কাউকে আমাদের ভর্তি করারও দরকার হয় এবং ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এতে দেখা যায় যদি সুচিকিৎসা না হয়, দেরিতে চিকিৎসা হয়, অনেকের দেখা জীবন নষ্টের কারণ হয়। ইকো হচ্ছে। আমরা যদি এই সিনারিওটা দেখি যে Mr. A rickshaw puller, has developed high fever and cough since last 2 days, and since last 4 hours he has also got the pain over the right upper chest, which aggravate on respiration. কিন্তু ইকো হচ্ছে যে, হ্যাঁ এটাই শুনতেছে, হ্যাঁ সেটা শুনছে, কিন্তু ইকো হচ্ছে। আমি যে পরে আবার ইকো ইকো সো হোয়াট আর দ্য পসিবিলিটিস? এরকম যার ক্ষেত্রে দেখা যায় জ্বর আছে এবং কাশি আছে এবং বুকে ব্যথা আছে, ডেফিনেটলি আমরা পসিবিলিটিস হিসেবে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে নিউমোনিয়ার কথা আমরা চিন্তা করব। এবং কিন্তু ইকো হচ্ছে। আচ্ছা, মানে এখানে কি শুনতে সমস্যা হচ্ছে কিনা তোমরা একটু রেসপন্স করো, যে আমি এখানে ইকো শুনতে পাচ্ছি আর কি। তোমাদের কোনো সাজেশন আছে কিনা? কিন্তু ইকো যে হচ্ছে আবার পরে আবার, মানে আমি ইকো মানে কি পরে আবার মানে এই কথাটাই রিপিটেশন হচ্ছে। So what are your expectations on the examinations of the chest? এই রোগীটাকে যদি আমরা এক্সামিন করি,
আমরা যদি এটাকে এক্সামিন করি তাহলে পেশেন্টের কি পাবো, এবং তার যেহেতু ফিভার আছে, এরকম একটা অ্যাকিউট ফিভার, এবং দেখা যাচ্ছে যে সো একটা নিউমোনিয়ার পেশেন্ট প্রবাবলি রাইট সাইডে তার লিশনটা, সেই জন্য তাকে যদি আমরা এক্সামিন করি, সেই এক্সামিনেশনের ফাইন্ডিংটা কি হতে পারে। আমরা যদি এরকম দেখি যে চেস্ট এক্সামিন করি, তাহলে আমরা অবশ্যই পাবো কি তার রেসপিরেটরি রেটটা হয়তো একটু বেড়ে যেতে পারে, যেহেতু তার জ্বর আছে। জ্বরের সঙ্গে জ্বরের জন্য সেই রেটটা বেড়ে যাবে। পাশাপাশি দেখা যাবে যে এফেক্টেড সাইডে আমাদের চেস্ট মুভমেন্টটাও কমে যাবে, চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে। আর যদি আমরা এক্সপান্সিবিলিটি দেখি, তাহলে ওই রেসপেক্টেড সাইডে মুভমেন্টটা দেখা যাবে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তাহলে আর কি হতে পারে যে আমরা নেক্সট যদি এক্সামিন করি, এখানে যদি পালপেশন করি এবং ভোকাল ফ্রেমিটাস দেখি, তাহলে ভোকাল ফ্রেমিটাসটা দেখা যাবে যে আমাদের ইনক্রিজড হয়ে যাবে। হোয়াট ইজ নেক্সট? তাহলে আমরা যেটা এরকম, যেহেতু আমাদের রাইট আপার পার্টে এরকম চেস্ট পেনটা আছে, তাহলে এফেক্টেড পার্টটুকুতে কি হবে, আমাদের যে এখানে যদি আমরা এফেক্টেড পার্টটুকুতে পারকাস করি, তাহলে সেই জায়গায় দেখা যাবে যে আমাদের পারকাশন নোটটা ডাল হবে। সেটা হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে, এটা মিড ক্লাভিকুলার লাইন, মিড এক্সিলারি লাইন, মিড এক্সিলারি লাইন, এবং পেছনেও আমরা দেখা যাবে যে এরকম সুপ্রা ক্লাভিকুলার রিজিয়নে, আমরা সুপ্রা মানে স্পাইনাস রিজিয়নে দেখা যাবে আমাদের এরকম পারকাশন নোট ডাল হবে। সো এরকম ডাল পারকাশন নোট পাশাপাশি নেক্সটে আমাদের থাকবে যে অসকালটেশন করব। সো হোয়াট ইজ গেটিং ইন দ্য অন অসকালটেশন? তাহলে অসকালটেশনে দেখা যাবে যে আমরা এখানে আমরা যে এক্সপেকটেশনটা, একটা স্পেশাল ব্রেথ সাউন্ড পাই। আমরা ব্রেথ সাউন্ড জানি যে আমরা দুই ধরনের, একটা হলো ভেসিকুলার ব্রেথ সাউন্ড এবং আর একটা হলো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। সো এখানে আমরা যে ব্রেথ সাউন্ডটা পাবো সেটা হবে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তাহলে এই যে আমাদের এক্সামিনেশন ফাইন্ডিংস, অসকালটেশনে আরেকটা ফাইন্ডিংস পাই আমরা, যে আমরা যদি রোগীকে বলি সাউন্ড প্রডিউস করতে 1 1 3 3 1 1 এরকম যদি সে উচ্চারণ করতে থাকে, তাহলে দেখা যাবে যে তার সেটার স্পিচটা বেড়ে যাবে। সো ভোকাল রেজোনেন্স ইজ অলসো ইনক্রিজড। সো আমাদের একটা টিপিক্যাল হিস্ট্রি সাথে এরকম ফাইন্ডিং, অবশ্যই আমরা চিন্তা করব যে আমাদের এই ডায়াগনোসিসটা গোজ ইন ফেভার অফ দ্য নিউমোনিয়া। তাহলে এই নিউমোনিয়া বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, একটা অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা অ্যাসোসিয়েটেড উইথ সলিডিফিকেশন অফ দ্য লাং। কারণ এখানে একটা ইনফ্লামেটরি প্রসেস হয়, এক্সুডেট হয়, এটা একটা জেলির মতো হয়ে যায়, আমাদের অ্যালভিওলাগুলো ব্লক হয়ে যায়, এবং সো দ্যাট সাউন্ডটা সরাসরি এই ব্রঙ্কাস থেকে আলটিমেটলি চেস্ট ওয়ালে আমরা শুনতে পাই, সেই জন্য একটা ব্রঙ্কিয়াল সাউন্ড হয়। তাহলে হিস্ট্রি থেকে আমরা আরো কিছু জিনিস এখানে শুনতে চাইতে পারি, যে লোকটার বয়স কেমন, তার প্রফেশন কি, সে কি স্মোকার, সে কি অ্যালকোহলিক, তার কি ডায়াবেটিস আছে কিনা, তার সে কোনো ড্রাগস পাচ্ছে কিনা, ইমিউনো কম্প্রোমাইজ সিচুয়েশন আছে কিনা, সেগুলো আমাদেরকে হেল্প করবে। তার কোনো এইচআইভি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, এই ডায়াগনোসড এইচআইভি কিনা, সো এগুলো আমাদেরকে হেল্প করবে। এখানে আমরা ছবিটা যদি দেখি, আমি ছবিটাতে দেখাতে চাচ্ছি যে এখানে আমরা নর্মালি যে সাউন্ডটা ওভার
দ্য ট্রাকিয়া শুনি, দিস ইজ দ্য ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। যেখানে দুইটা আর্মি সমান থাকে, ইন্সপিরেশন এক্সপিরেশনের মাঝখানে একটা গ্যাপ থাকে। এবং এখানে আমরা আরো দেখছি যে নর্মাল যে ব্রেথ সাউন্ডটা, এখানে লোয়ার লোবে আমরা দেখাচ্ছি যে ব্রঙ্কাল ট্রিটা অনেকগুলা ব্রাঞ্চ হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এবং অনেকগুলা ব্রাঞ্চ হয়ে ফাইনালি এটা অ্যালভিওলাতে কনভার্ট হয়। এবং এই অ্যালভিওলাতে কনভার্ট হওয়ার জন্য সাউন্ডের যে স্পিচটা আছে, এয়ারটা যখন পাস করে তার স্পিচটা আস্তে আস্তে মানে পিচ ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়, অ্যাটেনুয়েটেড হয়ে যায়। সো আমরা অ্যালভিওলাতে এয়ার পৌঁছানোর পরে যে সাউন্ডটা যায় সেটা আমরা কিন্তু আলটিমেটলি ভেসিকুলার সাউন্ড পাই। তাহলে এখানে রাইট আপার লোবটাতে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা একটু আগে বলেছি যে এখানে একটা ইনফ্লামেটরি প্রসেস হয়, সে এখানে রাইট সাইডে আমাদের যে একটা ব্যাকটেরিয়া যখন ঢুকে তার আশেপাশে অ্যালভিওলাতে যখন যায়, সেখানে আমাদের নিউট্রোফিল কাউন্টটা দেখা যায় যে নিউট্রোফিল ব্যাকটেরিয়ার আশেপাশে আছে কিছু ইনফ্লামেটরি সেল, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, কিছু সাইটোকাইনস লিবারেট হয় এবং সেখানে একটা এক্সুডেশন হয়। সেই এক্সুডেশনটা হয়ে আমাদের অ্যালভিওলাগুলো ফিল আপ হয়ে যায় এবং এই যে আপার লোবের সবগুলো অ্যালভিওলা ফিল আপ হয়ে যায়, লাল জায়গাটা আছে সেখানে দেখা যায় সলিডিফিকেশন হয়ে যায়। সো এটা পুরা দেখা যায় যে অ্যালভিওলাই পর্যন্ত যেতে পারে না আমাদের সাউন্ডটা। সেই সাউন্ডটা আমরা সরাসরি ওয়ালে শুনি, ইন বিটুইন ইট ইজ নট ইন্টারাপ্টেড বাই দ্য অ্যালভিওলাই। সেখানে আমাদের একটা সলিড স্ট্রাকচার হিসাবে কাজ করে এক্সুডেটটা। সো আমরা এইভাবেই মেকানিজম অফ ব্রেথ সাউন্ডটা বুঝতে পারলাম যে কিভাবে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়, কোথায় আমরা ভেসিকুলার ব্রেথ সাউন্ড পাই, কোথায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। সো ইনফ্লামেটরি লাং যেখানে একটা সলিডিফিকেশনের মতো থাকে এক্সুডেটের জন্য, সেই জায়গায় আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। এবং নর্মালি আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই ট্রাকিয়া। এবং নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে নিউমোনিয়া আসলে একটা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, যেখানে রেডিওলজিক্যাল চেঞ্জ থাকবে, এক্সরে করলে দেখা যাবে এটা কোন লোবকে এফেক্ট করেছে, এটা হোয়াইটিশ হয়ে যায়। এখানে একটা সার্টেন চেঞ্জ হয়, অপাসিফিকেশন, যেখানে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে, সেটা লোবার হতে পারে, মাল্টিলেভুলারও হতে পারে। আমরা ক্লাসিফিকেশন হিসাবে অনেকগুলো ভাবে, যে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, একটা লোবকে এফেক্ট করলো নাকি এটা ব্রঙ্কিয়াল নিচের দিকে আমাদের অ্যালভিওলার কনসলিডেশন হলো, লোবার নিউমোনিয়া বলি। আবার বলি আমরা ব্রঙ্কো নিউমোনিয়া যখন মাল্টিপল অ্যালভিওলাইকে এফেক্ট করে, সেটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া। এছাড়া আমরা বলি টিপিক্যাল নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়াতে জ্বর থাকে পেশেন্টের, বা আমরা চেস্টের ফাইন্ডিংস ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, একটা সলিডিফিকেশন থাকে এবং এফেক্টিং দা সার্টেন অ্যানাটমিক্যাল এরিয়া। কিন্তু অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতে দেখা যায় যে আমরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে এরকম সারা দুইটা লাংসে বেজাল রিজিয়নকে এফেক্ট করে এবং অথবা পেরিফেরিকে এফেক্ট করে। টিপিক্যাল অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন এরকম অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে না যে একটা ডেফিনিট এরিয়াকে সলিডিফিকেশন অথবা অপাসিফিকেশন থাকে। সেটা হলো এখানে, এটা হলো লোবার নিউমোনিয়া। আর এই জায়গাটুকুতে লাংসের কোনো ডেফিনিট প্যাটার্ন নাই, বাট এই সমস্ত ক্ষেত্রে রেসপিরেটরি ফাইন্ডিংস এত বেশি থাকে না। রাদার পেশেন্টের দেখা যায় যে সিস্টেমিক ম্যানিফেস্টেশন বেশি থাকে, জ্বর এবং গায়ে ব্যথা কিংবা র্যাশ এই সমস্ত থাকতে পারে। সো দিস ইজ দ্য অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। আমরা কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরের কথা বলতে চাই, যে একটু আগে বলেছি হিস্ট্রি থেকে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। রোগীর কি সিগারেট স্মোকিং এর অভ্যাস আছে কিনা, আগে থেকে আপার রেসপিরেটরি ইনফেকশন আছে কিনা, সে অ্যালকোহলিক কিনা,
সে কোনো স্টেরয়েডের ওষুধ খায় কিনা, এইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওল্ড এজ, অথবা তার ইনফ্লুয়েঞ্জা আছে কিনা, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, সে একজনের সিওপিডি আছে অথবা তার এইচআইভি ইনফেকশন আছে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় আমাদের কোর্স অফ দ্য ইলনেসটা চেঞ্জ হয়ে যায়, দে আর ভেরি মাচ ভালনারেবল টু ডেভেলপ দ্য ইনফেকশন, এবং এগুলোকে মানে আমাদেরকে কনসিডার করেই আমাদেরকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। আমরা এই স্লাইডটাতে দেখাতে চাচ্ছি যে তো আমরা এই স্লাইডটাতে দেখাতে চাচ্ছি, একটু আগে বলেছি যে লোবার নিউমোনিয়া এবং ব্রঙ্কোনিউমোনিয়া। লোবার নিউমোনিয়া হলো একটা লোবকে এফেক্ট করে, ব্রঙ্কোনিউমোনিয়া অনলি এফেক্টস দ্য অ্যালভিউলার এরিয়া। It is bilateral. Bronchial breath sound crepidation is the predominant factor. Breath sound may be low pitch bronchial or vesicular হতে পারে, এবং এটা bilateral distribution সাধারণত এক্সট্রিমস অফ এজে হয়, হয় বাচ্চাদের হয় বেশি, পেডিয়াট্রিক এজ গ্রুপ, অর এলডারলি পেশেন্টদের। সুতরাং আমাদের অর্গানিজমের ক্ষেত্রেও কিছু ডিফারেন্স হতে পারে। আমরা জানি যে লোবার নিউমোনিয়াতে সাধারণত এফেক্ট করে, অথবা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে আমাদের যে সমস্ত অর্গানিজম এফেক্ট করে সেগুলো হলো স্ট্রেপ্টোকক্কাস, স্টেপটোনিউমোনিয়া, এখানে স্টেফালোকক্কাসও হতে পারে, সেটা সাধারণত ব্রঙ্কোনিউমোনিয়া হিসেবে দেখা দেয়। এছাড়া আমাদের মাইকোপ্লাজমা, লিজিওনেলা, ক্লেবশিয়ালা, এই সমস্ত অর্গানিজম এফেক্ট করতে পারে। আমরা একটু আগে দেখিয়েছিলাম দিস ইজ দ্য লোবার নিউমোনিয়া, দিস ইজ দ্য ব্রঙ্কো অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার অংশ। এই স্লাইডটাতে আমরা যে লোয়ার পার্টে অপাসিটি আছে, ইট ইজ নট ডেন্স হোমোজেনাস অপাসিটি, দিস ইজ মানে হোমোজেনাস অপাসিটি, বাট ইট ইজ নট ডেন্স। আমরা একটা এক্সরেকে ডেন্স তখনই বলি যখন এটা মানে বোনস এর স্ট্রাকচারের কালার হয়, মানে রিবস এর কালার কিংবা ভার্টিব্রা কালারের সমান, এটা তার চেয়ে লাইটার। বাট এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যায়, ফাঁকে ফাঁকে শুধু এয়ার আছে। This is the typical picture of the air, lobar pneumonia. এখানে আমাদের আপার এবং মিড জোন ক্লিয়ার, সেখানে লোয়ার লোবটা এফেক্টেড, এবং ডান দিকে বেশি কিন্তু বাম দিকেও কিছু এফেকশন আছে। দিস ইজ ইন কেস অফ ব্রঙ্কোনিউমোনিয়া। তাহলে আমাদের যদি একটা পেশেন্টের এরকম টিপিক্যাল হিস্ট্রি অফ ফিভার এবং এক্সামিনেশন ফাইন্ডিংসে যদি আমরা দেখি যে এফেক্টেড সাইডে রেস্ট্রিক্টেড মুভমেন্ট আছে, ব্রোকাল ফ্রেমিটাসটা ইনক্রিজ করেছে, ব্রেথ সাউন্ডটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, এবং ভোকাল রেজোনেন্স ইজ অলসো ইনক্রিজড, এবং পেশেন্টের কারো যদি চেস্ট পেইন থাকে তাহলে ওদের ক্ষেত্রে আমরা অনেক সময় প্লুরাল রাব পেতে পারি, কারণ ইন্সপিরেটরি এন্ড এক্সপিরেটরি ফেজে তাদের দেখা যায় যে ব্রেথ মানে এরকম চেস্ট পেইন হতে পারে। দিস ইজ দ্য প্লুরাল রাব। তাহলে দিস ইজ অলমোস্ট ডায়াগনস্টিক ফর দ্য নিউমোনিয়া, এবং স্পেশালি দ্য লোবার নিউমোনিয়া। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশনস উই ওয়ান্ট টু পারফর্ম টু কনফার্ম আওয়ার ডায়াগনোসিস? অলমোস্ট আমরা এতক্ষণ যা দেখেছি তা ডায়াগনোসিস করার জন্য অলমোস্ট সার্টেন। তারপরে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আরো কিছু ইনভেস্টিগেশন আমাদেরকে হেল্প করতে পারে। যেখানে আমাদের এরকম এক্সরে ফ্যাসিলিটিস থাকে আমরা এক্সরে করে নিব, যদি এক্সরে ফ্যাসিলিটিস না থাকে সিম্পল সিবিসি আমাদেরকে হেল্প করতে পারে। তাহলে সেই সিবিসিটাতে আমরা কিভাবে হেল্পটুকু পেতে পারি? এই সিবিসির হেল্পটুকু হলো যে in case of pneumonia it is always neutrophilic leukocytosis count may be very much high, এটা 12,000 থেকে শুরু করে আমাদের 15, 16, 20 আরো বেশি হতে পারে। হ্যাঁ, আর হলো যে যদি এটা হলো ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে, ভাইরাল নিউমোনিয়াতে সাধারণত দেখা যায় কাউন্টটা নরমাল থাকে। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশন, যে কোন অর্গানিজম দ্বারা হয়েছে? আমরা নিউমোনিয়া বুঝতে পারলাম, বাট হোয়াট ইজ দ্য অর্গানিজম? এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় ওদের প্রোডাক্টিভ স্পুটাম থাকে, 2 থেকে 3 দিন 4 দিন 5 দিন পরে দেখা যায় এটা রিজলিউশন ফেজে যায়, প্রোডাক্টিভ স্পুটাম হয়,
সেটা কালারটা চেঞ্জ হতে পারে, মেবি পুরুলেন্ট অর গ্রেইশ কালার, এবং তাদের এই স্পুটামটা যদি আমরা গ্রাম স্টেইন করি এবং কালচার সেন্সিটিভিটি করি তাহলে কিন্তু আমরা কনফার্ম করতে পারবো। সো হাউ টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট, আমাদের আসলে ট্রিটমেন্ট স্টার্ট করার জন্য আমরা আরো কিছু ইনভেস্টিগেশন করি, যেমন ব্লাড সুগারের ফ্যাসিলিটিস থাকলে, কিডনি ফাংশন দেখার সুযোগ থাকলে, ব্লাড ইউরিয়া লেভেল দেখতে। কারণ হলো আমরা যদি ট্রিটমেন্ট প্ল্যানটা টোটালি করতে চাই তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আমাদেরকে হেল্প করবে। সো বিফোর স্টার্টিং দ্য ট্রিটমেন্ট আমাদেরকে তাহলে পেশেন্টের এইজ, পেশেন্টের তার অন্য কোনো কমরবিড সিচুয়েশন আছে কিনা সেগুলো জেনে নিতে হবে। পেশেন্টের সম্ভব হলে এক্সরে করব এবং ব্লাডের কাউন্ট, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস করব। আমরা স্পুটাম বলেছি যে আমরা পাঠাবো ফর গ্রাম স্টেন কালচার সেন্সিটিভিটি। কালচারের রিপোর্ট আসার আগেই আমরা সাধারণত এই সমস্ত ক্ষেত্রে এম্পেরিক্যাল থেরাপি দেই, এবং সাধারণত ওদেরকে ইউজুয়ালি ওরাল থেরাপি দিয়ে আমরা চিকিৎসা দিই, যদি আউটডোর বেসিসে চিকিৎসা, যাদের হসপিটালাইজেশন দরকার হয় না। যাদের হসপিটালাইজেশন দরকার হয় তাদেরকে আমরা সাধারণত প্যারেন্টারাল রুটে, ইন্ট্রাভেনাস রুটে আমরা সাধারণত ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই। সো হোয়াট আর দ্য কমন অ্যান্টিবায়োটিক্স উই শুড ইউজ দেয়ার? আমরা সাধারণত দেখা যায় অ্যামক্সাসিলিন, এছাড়া অন্যান্য সেফালোস্পোরিন গ্রুপেরও আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি এখানে। এছাড়া আমরা ক্লেরিথ্রোমাইসিন কিংবা মক্সিফ্লক্সাসিন, এছাড়া সেফট্রাএক্সনও ইউজ করা যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যেখানে সিডোমোনাস কিংবা ক্লেফশিয়েলা থাকে তাদের কালচার সেন্সিটিভ অনুসারে আমাদেরকে আরো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাইক মেরোপেনাম কিংবা অন্য যে কোনো ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন or other antibiotic according to the culture sensitivity, এবং এই সমস্ত অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। তাহলে আমরা কাদেরকে হসপিটালে পাঠাবো? তাহলে হসপিটালে কাদেরকে পাঠাবো কিংবা আমরা কাদেরকে বাসায় রেখে চিকিৎসা করবো, এটার একটা কমন একটা আমরা মানে স্কোরিং সিস্টেম আছে, যেমন কার্ভ 65 স্কোর। এখানে দেখেন সি ফর কনফিউশন, ইউ ফর ইউরিয়া মোর দেন 7 মিলিমোল যদি থাকে তাহলে সেটা আমাদের ইনভেস্টিগেশন করে বের করতে হবে। রেসপিরেটরি রেট যদি 30 এর বেশি থাকে পার মিনিট, এবং ব্লাড প্রেশার যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 90 এর কম থাকে এবং 60 এর কম থাকে ডায়াস্টোলিক, এজ মোর দেন 65, তাহলে এই প্রতিটার জন্যই কিন্তু দিস আর দ্য প্যারামিটার, এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের 1 পয়েন্ট ফর ইচ ফিচার। এখন স্কোরিং করতে গিয়ে যদি আমার একটা পেশেন্ট দেখা গেল যার বয়স হলো 35, কনফিউশন নাই, ইউরিয়া নর্মাল, রেসপিরেটরি রেটটা হলো মোর দেন 30, সেই ক্ষেত্রে দেখা গেল ব্লাড প্রেশার নর্মাল আছে, তাহলে তার স্কোরিং কিন্তু 1। তাহলে 0 to 1 যদি থাকে সেই ক্ষেত্রে আমার যদি টিপিক্যাল পিকচার থাকে, জ্বর থাকে এবং আমি যদি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই, ইনভেস্টিগেশন সাপোর্টিভ এবং স্কোর যদি 1 থাকে তাহলে তাকে আমরা হোম ম্যানেজমেন্ট দিব। সে আর একটা পেশেন্টের বয়স 65, তাহলে এক স্কোর মোর দেন 65, তার রেসপিরেটরি রেট 30 বেশি, তার সবকিছু মিলে আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করলাম, তার স্কোর হলো 2, সেখানে ইউরিয়া নর্মাল, কনফিউশনে নাই, তাহলে এই পেশেন্টটাকে আমরা হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট দিব, এবং সেখানে হয়তো আমরা ওরালও দিতে পারি, প্যারেন্টারালও দিতে পারি, এবং তাকে মডারেট কেস হিসাবে আমরা ট্রিট করি। সে আর একটা পেশেন্ট একটু কনফিউজ হয়ে গেছে, জ্বর আছে, ইউরিয়াও বেশি, তাহলে দুইটা মানে বয়স 65 এর বেশি, রেসপিরেটেড মোর দেন 30, তাহলে ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে তার স্কোর 4। সেক্ষেত্রে 3 or more হলে হি মাস্ট বি ম্যানেজড অ্যাজ এ সিভিয়ার নিউমোনিয়া, এবং সেটা হয় আমাদের আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে অথবা আমাদেরকে হাই ফ্লো ভেন্টিলেশন মানে অক্সিজেন সাপোর্ট দরকার হতে পারে, এবং স্পেশাল কেয়ার নিতে হবে, এটা আমাদের এইচডিইউতেও ম্যানেজ করা লাগতে পারে। এবং এগুলো সিভিয়ার নিউমোনিয়া অর এআরডিএস অর যাদের হাইপোক্সেমিয়া থাকে, অনেক বেশি অক্সিজেন কমে যায়, 60 মিলিমিটার অফ মার্কারির কম প্রেশার থাকে, তাহলে আমরা তাদেরকে অবশ্যই হসপিটালে রেখে এবং স্পেশাল কেয়ার নিতে হবে। পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্ট যদি কনফিউজ থাকে, এবং পেশেন্টের যদি মাল্টি অর্গান ইনভলভমেন্ট থাকে, সেপ্টিসিমিয়ার অংশ হিসাবে হয়, তাহলে আমাদেরকে পেশেন্টকে অবশ্যই হসপিটালে স্পেশাল ইউনিটে আমাদেরকে চিকিৎসা করতে হবে এবং আইসিইউ সাপোর্ট দরকার হবে।
তাহলে আমরা যদি আরো আসি এখানে কমপ্লিকেশনের ব্যাপারে, সে একটা রোগী এরকম, আমি যে রোগীটার ইতিহাস বলেছিলাম, একজন রিক্সা পোলার, তাকে আমরা চিকিৎসা দিচ্ছি মাইল্ড কেস হিসাবে, মানে বাসায় চিকিৎসা দিচ্ছিলাম ওরাল হিসাবে, কিন্তু তার জ্বর কমে নাই, জ্বরটা পারসিস্ট করতেছে, বুকের ব্যথাটা বেড়ে গেছে। 10 দিন পরে দেখা গেল তার প্রোডাক্টিভ পুরুলেন্ট স্পুটাম, প্রফিউজ কাফ এবং চেস্ট পেন হচ্ছে ডিউ টু প্লুরুসি। তাহলে আমরা কি চিন্তা করতে পারি? কারণ দেখা গেল যে প্রচুর কাশি হচ্ছে, প্রোডাক্টিভ, ফাউল স্মেলিং, তাহলে আমরা কিন্তু সাপোরেটিভ নিউমোনিয়ার কথা চিন্তা করতে পারি, অথবা লাং অ্যাবসেস। সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ লাং অ্যাবসেস। অথবা আরেকটা রোগী যদি এরকম থাকে যার বয়স 65 ইয়ার্স, নিউমোনিয়ার আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু পেশেন্ট ইজ নট ইমপ্রুভিং, পেশেন্টের কাশি বেড়ে যাচ্ছে, বুকের ব্যথা বেড়ে যাচ্ছে, এবং কিছুদিন পরে দেখা গেল যে পেশেন্টটার আরো বেশি মানে শ্বাসকষ্ট হচ্ছে, এবং আমি পারকাস করে দেখলাম তার স্টোনি ডাল অন পারকাশন, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা ইলিমিনেট হয়ে গেছে, তার মানে তার নিউমোনিয়া দেখা যায়, নিউমোনিয়া কমপ্লিকেটেড এজ দ্য ইফিউশন, ওই সাইডে সেটাকে আমরা প্যারা নিউমোনিক ইফিউশন বলি। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ লাং অ্যাবসেস, অ্যানাদার ইজ দ্য নিউমোনিক ইফিউশন। এছাড়া আরো কিছু পেশেন্টদের আমাদের দেখা যায় হার্টের অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এবং সাম পেশেন্টস মে ডেভেলপ হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এবং কোনো কোনো পেশেন্টদের দেখা যায় আমাদের মেনিঙ্গোএনকেফালাইটিস ডেভেলপ করতে পারে। লাং অ্যাবসেস মে ডিসেমিনেটেড টু দ্য ব্রেইন অ্যাবসেস হিসেবে আমাদের দেখা দিতে পারে। আমরা যদি এই এক্সরেটা দেখি, আমাদের এই পেশেন্টটার বাম দিকের যে এক্সরেটা আছে সেখানে পেশেন্টের কনসোলিডেশন ছিল, এখন সেখানে দেখা যাচ্ছে যে মেডিসিনাম শিফটিং নাই, অপাসিটি আছে, নিচের দিকের অপাসিটিটা ডেন্স হোমোজেনাস অনেকখানি, প্রবাবলি পেশেন্টের যদি জ্বর পারসিস্ট করতে থাকে, চেস্ট পেন বেড়ে যায় এবং হেভিনেস ফিল করে, যদি ওই রেসপেক্টিভ সাইডে যদি শুয়ে থাকতে সমস্যা হয়, তাহলে দেখা যাবে যে আমরা চিন্তা করতে পারি যে পেশেন্টের এটা ইফিউশন হয়েছে। আমরা যদি এই পিকচারটা দেখি, সাধারণত দেখা যায় যে নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের মাইল্ড টু মডারেট ইফিউশন হয়, এখানে একদম দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড স্পেস পর্যন্ত মানে উঠে গেছে, ফোর্থ স্পেস পর্যন্ত, সো ইট ইজ মডারেট ইফিউশন। সেক্ষেত্রে যদি আমাদের টিপিক্যাল হিস্ট্রি থাকে, এরকম শুরু হয়েছিল হাই ফিভার, শুরু ছিল ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেয়েছিলাম, এখন যদি আমাদের হসপিটালে চিকিৎসা করার পরও উন্নতি না হয় এবং এরকম ইফিউশন থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা প্যারানিউমোনিক ইফিউশন। এবং কোনো কোনো ক্ষেত্রে এই প্যারানিউমোনিক ইফিউশনটা পাস সেলে কনভার্ট হয়ে যায়, পানি যে ওয়াটারটা থাকে, কালেকশন যেটা থাকে সেটা ইনফেক্টেড হয়ে একেবারে পাস হয়ে যায়, দিস ইজ কল্ড এম্পায়ামা। আমরা যদি এর পরের এক্সরেটা দেখি, বাম দিকে আছে বায়োল্যাটারাল এফেকশন, এবং এদের দেখা যাচ্ছে যে সেখানে আমরা অপাসিটি আছে, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট বায়োল্যাটারালি, লেফট সাইডে ডেন্স হোমোজেনাস অপাসিটি আছে, দেখেন যে লেফট সাইডের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে গেছে, সরি রাইট সাইডে, এবং লেফট সাইডে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা ক্লিয়ার আছে, বাট দেয়ার ইজ বায়োল্যাটারাল ইনভলভমেন্ট অফ দ্য লাংস। এবং আপনি দেখেন যে ওইখানে একটা ক্যাথেটারের মতো আছে, এই যে এখানে একটা ক্যাথেটারের মতো আছে, প্রবাবলি তার আমরা সেন্ট্রাল লাইন দেওয়া আছে, আইভি লাইন দেওয়া আছে, যার মাধ্যমে প্রবাবলি দি পেশেন্ট ইজ ইন আইসিইউতে আছে, এবং তাকে এই এআরডিএস যদি থাকে, যাদের স্যাচুরেশন অনেক কমে যায়, অক্সিজেন হাইপোক্সেমিয়া থাকে, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে ভেন্টিলেটর সাপোর্ট দিই, তাদেরকে হাই ফ্লো অক্সিজেন লাগে অর ভেন্টিলেটরি সাপোর্ট লাগে, রেসপিরেটরি সাপোর্ট হিসাবে। দিস ইজ ওয়ান অফ দ্য কমপ্লিকেশনস অফ দ্য নিউমোনিয়া। এবং লুক এট দিস পিকচার, এই পিকচারটাতে দেখা যাচ্ছে আমাদের যে ইনিশিয়ালি দেখেছিলাম যে রাইট আপার লোবে একটা কনসোলিডেশন আছে, এখন আমাদের এই পেশেন্টটা যদি প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম থাকে, হাই ফিভার থাকে, চেস্ট পেইন পারসিস্ট করতে থাকে, এবং প্লুরোসির এভিডেন্স থাকে, প্লুরাল লাভ পাওয়া যায়, এবং আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি এই পেশেন্টটার ইমপ্রুভমেন্ট না হয় এবং এক্সরেতে যদি এরকম এয়ার ফ্লুইড লেভেল থাকে,
তাহলে আমাদের ডায়াগনোসিস হলো দিস ইজ এন লাং অ্যাবসেস কমপ্লিকেটেড ফ্রম দ্য নিউমোনিয়া। তাহলে আমাদের এই নিউমোনিয়াটা তখন ভালো হয় নাই, রেজলিউশন হয় নাই, রাদার ইট ইজ কমপ্লিকেটেড বাই দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লাং অ্যাবসেস। সো এগুলো কিন্তু আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি এবং আমাদেরকে এই এক্সরেটা আমাদেরকে হেল্প করবে। এবং ব্লাড কাউন্ট করলে দেখা যাবে যে আমাদের নিউট্রোফিল কাউন্ট হয়তো আরো বেড়ে গেছে এবং পেশেন্টের দেখা যাবে যে ব্যাক সাইডে ফাউল স্মেলিং পুরুলেন্ট স্পোটাম আছে, তাহলে দেন আমাদেরকে তাকে লাং অ্যাবসেসের চিকিৎসা দিতে হবে। সে আমাদের একটা নিউমোনিয়ার পেশেন্ট, এরকম দেখা যায় রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, পেশেন্টের দেখা গেল যে আমরা পালস এক্সামিন করে দেখলাম ইরেগুলার পালস, হার্ট ইজ নর্মাল, ব্রেস মানে কার্ডিয়াক কোনো অ্যাবনর্মালিটি নাই, তার হার্ট সাউন্ড নর্মাল, অসকালটেশনে কার্ডিয়াক কোনো অ্যাবনর্মালিটি নাই, বাট স্টিল দি পেশেন্ট হ্যাজ গট দ্য অ্যারিথমিয়া। সো হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দিস? আমরা এরকম বলেছি যে নন কার্ডিয়াক কজ হিসাবে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, নিউমোনিয়ার পেশেন্টদের অনেক সময় কমপ্লিকেশন হিসেবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। সো যদি আমরা কমপ্লিকেশন গুলোকে আবার বলতে চাই, দি মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ দ্য লাং অ্যাবসেস, সেকেন্ড ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ দ্য প্যারানিউমোনিক এফিউশন, third important complication is our arrhythmia like the atrial fibrillation. There might be other complications also like myocarditis, আমাদের meningoencephalitis, pericarditis সেগুলো হতে পারে। সো এই পেশেন্টটা যদি আমার নিউমোনিয়ার পরে কোনো পেশেন্ট দেখা গেল যে জ্বর কমছে না, তার পুরুলেন্ট প্রফিউস্কুটাম, সাথে দেখা গেল তার একদিকে হেমিপ্লেজিয়া ডেভেলপ করে গেছে, তার মানে তার ব্রেইনে কোনো মেটাস্টাসিস আছে কিনা, সেটা মেটাস্ট্যাটিক অ্যাবসেস বলি আমরা। This is the picture of a lung abscess. So this may be complicated. Pneumonia may be complicated as lung abscess. Lung abscess may be metastasis to the brain, or pneumonia may be complicated as the meningoencephalitis. তাহলে আমরা এখন যে সিনারিওটার কথা বলছি আমরা, very recent history, a 36 years old healthcare worker আমাদের হাসপাতালে কাজ করে, একজন ওয়ার্ড the brother who recently worked in the fever clinic presented আমাদের এই হাসপাতালে ফিভার ক্লিনিকে কাজ করছিল। এবং এখন তো যেহেতু আমাদের আমরা জানি যে সারা বাংলাদেশেই মানে সারা বিশ্বে মহামারী চলছে, and he has got the fever for 4 days and sore throat for 3 days, cough with occasional sputum production for 3 days, and severe fatigue and feels undue tiredness for 3 days. তাহলে আমরা অবশ্যই চিন্তা করতে পারি যে এখনকার প্রেক্ষাপটে দিস দেন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে কোভিড-19 ডেভেলপ করেছে, এবং তাদের যদি এক্সরে করি আমরা, তাহলে দেখা যাবে যে আমাদের এই এক্সরে ফিল্মটা দেখা যাবে যে আমাদের তাদের পসিবিলিটি হলো যে কোভিড-19 এফেক্টিং দ্য বোথ লাংস লিডিং টু দ্য সিভিয়ার হাইপোক্সেমিয়া, এবং এই পেশেন্টটাকে অবশ্যই অ্যাডমিশন দরকার এবং আমাদের প্রয়োজন বোধে হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে অক্সিজেন দিতে হবে, আইসিইউ কেয়ার দরকার হতে পারে। তাহলে আজকাল আমাদের নিউমোনিয়ার পেশেন্ট, জ্বরের পেশেন্ট, টিপিক্যাল নিউমোনিয়ার পিকচার থাকলেও আমাদেরকে অবশ্যই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে কোভিড-19 এর কথা চিন্তা করতে হবে। আমি এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ নিউমোনিয়ার ক্ষেত্রে আরো বলতে চাই যে আমরা যাদেরকে নিউমোনিয়া ডায়াগনোসিস করব, তাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা পালমোনারি টিবির কথা চিন্তা করতে পারি, আমরা রেয়ার পসিবিলিটিস হিসাবে অনেক সময় যে অন্যান্য পালমোনারি ইনফ্রাকশনের কথা চিন্তা করতে পারি, বাট কমনেস্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইজ দ্য পালমোনারি টিউবারকুলোসিস। বাট নাওএডেজ এট দিস ভেরি প্যান্ডেমিক সিচুয়েশনস আমরা অবশ্যই কোভিড-19 এর কথা চিন্তা করব, ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। সামটাইমস আমরা লাং অ্যাবসেসের কথাও চিন্তা করি একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই শুরুতেই আমাদের পুরুলেন্ট প্রফিউস্কুটাম থাকে না। আমরা যে এক্সরেটা দেখিয়েছিলাম তার এরকম সিটি স্ক্যান করলে বায়োল্যাটারাল এরকম গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স বলা হয়, বায়োল্যাটারাল গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স জিজিও বলা হয় এটা ইন কেস অফ। সো আমরা যদি
একটু সাম আপ করি, তাহলে নিউমোনিয়া পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্টস উইথ ফিভার, very much high fever, may be associated with chills and rigors, sometimes associated with productive cough. Initially mild sputum থাকে, then this sputum become larger amount হতে পারে এবং grayish in color or purulent in color. Sometimes এটা rusty sputum হতে পারে, হেমোপ্টাইসিসও থাকতে পারে রেয়ারলি। সো চেস্ট পেইন, কাফ অ্যান্ড ফিভার, অ্যান্ড আমরা যদি অসকালটেট করে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই, দিস ইজ টিপিক্যাল অফ দ্য pneumonia. This pneumonia may be lobar or bronchopneumonia according to anatomical distributions, এবং এক্স-রে আমাদেরকে হেল্প করবে টিপিক্যাল ফাইন্ডিংস পেতে। আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য সিম্পল সিবিসি হেল্প করে বাই দ্য প্রেজেন্স অফ দ্য নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, and the sputum gram stain culture sensitivity করে আমরা অর্গানিজমের প্যাটার্নটা বুঝতে পারি এবং কালচার করে ডেফিনিট অর্গানিজম পাই। এবং সাধারণত দেখা যায় স্ট্রেপ্টোকক্কাল নিউমোনি, স্টাফাইলোকক্কাস, লিজিওনেলা, মাইকোপ্লাজমা এবং ক্লেফশিয়ালা, সিডোমোনাস, দিস আর দ্য কমন অর্গানিজম যেগুলো আমাদের কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হিসাবে আমরা বলে থাকি, দিস আর দ্য কমন অর্গানিজম। এবং যদি রোগী ওরকম সিভিয়ার হাইপোক্সেমিয়া না থাকে, যদি তার অল্টার্ড কনসাসনেস না থাকে এবং যদি কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে আমরা তাদেরকে আউটডোর বেসে যে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে থাকি। এবং সাধারণত দেখা যায় অ্যামক্সাসিলিন এবং ফ্লোক্লক্সাসিলিন, মানে মক্সিফ্লক্সাসিলিন অথবা ক্লেরিথ্রোমাইসিন, ম্যাক্রোলাইডস, ডিফারেন্ট গ্রুপের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা এম্পেরিক্যালি শুরু করি, তারপর কালচার সেন্সিটিভিটি অনুসারে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। কোনো ক্ষেত্রে আমরা সেপ্ট্রাএক্সন ইউজ করি এবং থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, অথবা আমরা ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করতে পারি। এবং অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি আমরা অনেক সময় আরো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে যেতে পারি, লাইক মেরোপেনাম এন্ড আদার্স অ্যান্টিবায়োটিকে আমরা যেতে পারি। যাদের সিভিয়ার হাইপোক্সেমিয়া থাকে তাদেরকে আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট দেই, এবং যদি হাই ফিভার থাকে তাহলে আমরা অ্যান্টিপাইরেটিক সেক্ষেত্রে ইউজ করতে পারি। আর হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা এখানে বলতে চাই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে সবসময় আমরা পালমোনারি টিউবারকুলোসিসের কথা চিন্তা করব, কিন্তু পালমোনারি টিউবারকুলোসিসের জ্বরটা সাধারণত লো গ্রেড থাকে এবং প্রলং ফিভার থাকে। এছাড়া আমরা অনেক সময় এই নিউমোনিয়ার কমপ্লিকেশন হিসেবে আমাদের কাছে যেভাবে প্রেজেন্ট করতে পারে, সাধারণত দেখা যায় কাশি পারসিস্ট করে, জ্বর পারসিস্ট করে, বুকের ব্যথা পারসিস্ট করে। সেই ক্ষেত্রে আমরা যদি পারকাশন নোড স্টোনি ডাল হয় তাহলে আমরা ইফিউশনের কথা চিন্তা করব। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা যদি আরো প্রমিনেন্ট হয়ে যায়, পোরুলেন্ট প্রফিউজ স্পুটাম থাকে, ফাউল স্মেলিং থাকে, তাহলে লাং এক্সিসের কথা চিন্তা করব। এবং আমরা সেটা ইনভেস্টিগেশন জাস্ট বাই লুকিং এট অ্যান এক্স-রে আমরা বুঝতে পারবো। এছাড়াও কোনো ক্ষেত্রে দেখা যায় রোগীদের পালপিটেশন, অ্যারিথমিয়া এগুলা ডেভেলপ করতে পারে, সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হিসেবে আমাদের কাছে আসতে পারে। কোনো পেশেন্ট অল্টার্ড কনসাসনেস থাকে, দিস মে বি ডিউ টু হাইপোক্সেমিয়া অর এজ এ পার্ট অফ দ্য মেনিনজাইফালাইটিস হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা এইভাবেই ডায়াগনোসিস করব এবং ট্রিট করব এবং পেশেন্টগুলোকে ফলো আপ করব। আর সর্বোপরি আমি বলতে চাই যে এই সময়কার যাদের আমাদের এখনকার প্রেক্ষাপটে কারো যদি শ্বাসকষ্ট হয়, জ্বর থাকে, কাশি থাকে, অবশ্যই আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা ভাইরাসের কথা চিন্তা করব এবং আমাদের এক্স-রে এবং সিটি স্ক্যানে আমাদেরকে হেল্প করবে এবং করোনা ভাইরাসের জন্য আমরা উপযুক্ত জায়গায় চিকিৎসার জন্য পাঠাবো। এবং সর্বোপরি নিউমোনিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই যে নিউমোনিয়া সাধারণত রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকে এক্সট্রিমস অফ এজ যাদের থাকে, যাদের একটা লোবের চেয়ে বেশি লোবে মাল্টিপল লোব যখন ইনভলভমেন্ট থাকে, আগে থেকে লাংসের যদি কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকে, কোনো ম্যালিগনেন্সির ব্যাকগ্রাউন্ডে হয়, সিওপিডির ব্যাকগ্রাউন্ডে হয়, অ্যালকোহলিক পেশেন্ট থাকে, ড্রাগ এবিউজার থাকে, এইচআইভি থাকে, ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে কমপ্লিকেশনটা বেশি হয়, জটিলতা বেশি থাকে, তাদেরকে স্পেশাল কেয়ার নিয়ে চিকিৎসা করার দরকার। এবং সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের প্রিভেনশনের জন্য কমিউনিটিতে সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া হয় এবং নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া হয়, তাহলে দেখা যায় যে লোকজন নিউমোনিয়াতে কম আক্রান্ত হবে। সো আমি আবারও বলবো, টিপিক্যালি হিস্ট্রি অফ ফিভার, কাফ, চেস্ট পেইন সাথে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, দি ডায়াগনোসিস ইজ অলমোস্ট সার্টেন, দি ডায়াগনোসিস ইজ নিউমোনিয়া। এবং অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করলে, চিকিৎসা দিলে রোগী অবশ্যই ভালো হয়ে যাবে। এবং প্রপার ইনভেস্টিগেশন করে আমরা দরকার হলে পেশেন্টগুলোকে হসপিটালাইজ করবো এবং সেখানে প্রপার ইনভেস্টিগেশন করলে অর্গানিজমটা যদি আমরা ডায়াগনোসিস ডিটেক্ট করতে পারি, তাহলে অ্যাকর্ডিংলি অ্যান্টিবায়োটিক দিলে বেশিরভাগ পেশেন্টই ভালো হয়ে যায়।
সো আমি সবার কাছ থেকে আজকে বিদায় নেব একটু পরেই। ম্যাডাম দেখেন তো কোনো